নমস্কার, দেখছেন এনকেটিভি বাংলা। আমি পার্থ বন্দ্যোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঠিক এই সময়। বাংলায় একটা প্রবাদ আছে, ঘুটে পড়ে গোবর হাসে। আমাদের দেশের রাজধানী দিল্লি এই মুহূর্তে গ্যাস চেম্বার। সেখানে প্রত্যেকটা নিঃশ্বাসের সঙ্গে সেখানকার নাগরিকদের শরীরের মধ্যে ঢুকছে বিষ। কিন্তু দিল্লির এই চেহারা দেখে আমরা কলকাতায় বসে কি ভাবছি? বিভিন্ন সংবাদ মাধ্যমে দিল্লি সম্পর্কে আমরা পড়ছি, জানছি, আর ভাবছি কি আমরা সৌভাগ্যবান, আমরা এমন একটা শহরে আছি যেখানে এই সমস্যা নেই। কিন্তু আসলে কি আমরা সঠিক ভাবছি? দেখুন, কলকাতার শীতকাল মানে কি? কলকাতার শীতকাল মানে পিকনিক, কলকাতার শীতকাল মানে নলেন গুড়ের সন্দেশ, কলকাতার শীতকাল মানে জয়নগরের মোয়া। কিন্তু তার সঙ্গে যে ধুলো আর ধোঁয়া, তার হিসেব কে করবে? যে শহরে আমরা রয়েছি সেই শহর একটা মেট্রো শহর। আমরা অনেকেই জানি না যে ভারতবর্ষের মেট্রো শহরগুলোর মধ্যে যে দূষণের তালিকা, তাতে দিল্লি ঠিক পরেই কলকাতা। আজকে হিসেব, ঠিক আজকের 19 তারিখের হিসেব বলছে যে কলকাতাকে কিছুটা পিছনে ফেলেছে মুম্বাই। তবে এই ওঠানামা থাকেই। দিল্লি থেকে আমরা অনেকটা পিছিয়ে। দিল্লিতে বিপদ যে পর্যায়ে, নিঃসন্দেহে কলকাতায় বিপদ সেই পর্যায়ে নয়। কিন্তু বিপদ থেকে আমরা আদৌ কতটা দূরে আছি? বাতাসের মান, বাতাসের দূষণের পরিমাণ যে সূচক দিয়ে মাপা হয় তার নাম হচ্ছে AQI, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। এই এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বলছে ইতিমধ্যেই কলকাতার বাতাস অস্বাস্থ্যকর। ইনফ্যাক্ট আরো স্পেসিফিক্যালি বললে নভেম্বরের 14 তারিখের পর থেকেই কলকাতার বাতাস অস্বাস্থ্যকর। আর আজকে যেদিন বসে আমরা এই আলোচনা করছি, 19শে নভেম্বর, কলকাতার বাতাসে কিছু কিছু দূষণের মান বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে মানকে অনুমোদন দিয়েছে নিরাপদ বলে, তার থেকে 50 গুণ বেশি। এরকম উদাহরণও আছে। দেখুন, রাজনীতি এই বাংলার এই শহরের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা খুব ভালোবাসি রাজনীতি নিয়ে মাথা ঘামাতে, কিন্তু রাজনীতি আমাদের জীবন নয়। আসুন আজ এই সময়ে আপনাদের সামনে তুলে ধরি এমন একটা বিষয় যার সঙ্গে জড়িয়ে রয়েছে ভালো থাকার ন্যূনতম শর্ত, সুস্থভাবে বেঁচে থাকার ন্যূনতম শর্ত। আর যারা কলকাতার বাইরে বিভিন্ন জেলা শহরে বসে দেখছেন, তাদের জন্য বলি, কলকাতার গড় AQI, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, আর গোটা রাজ্যের গড় AQI, এর মধ্যে কিন্তু খুব একটা তফাৎ নেই। অর্থাৎ মনে রাখবেন, আমরা কেউ নিরাপদ নই। আসুন আগে অতিথিদের সঙ্গে আলাপ করাই। সৌমেন্দ্র মোহন ঘোষ দীর্ঘদিন কলকাতা শহরে তিনি দূষণ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত, দূষণ নিয়ে কাজ করছেন। সৌমেন্দ্রবাবু, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। অধ্যাপক বিমান বন্দ্যোপাধ্যায়, নগর পরিকল্পনা বিশেষজ্ঞ। অধ্যাপক বন্দ্যোপাধ্যায়, একটা শহর কেন দূষিত হয় আমরা ওর কাছে শুনবো। কোথায় কোথায় আমাদের গাফিলতি রয়েছে নাগরিকদের, কোথায় সরকারের, এবং দিল্লি আজকে যে চেহারা দেখছে বাতাসের, এরকম দিন কি আমাদেরও খুব নিকটে, যখন কলকাতার বাতাসও ওই রকম হলুদ হয়ে যাবে, তামাটে হয়ে যাবে? আমাদের সঙ্গে বাইরে থেকে থাকছেন ডক্টর সংযুক্তা দত্ত। ডক্টর দত্ত ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ, এবং আমরা তার কাছে শুনবো কারা এবং কি সংখ্যায় মানুষ এই দূষিত বাতাসের কারণে অসুস্থ হচ্ছেন। আমি আরও একজন বিশিষ্ট চিকিৎসককে হয়তো আমাদের এই আলোচনার মধ্যে পাবো, যে কোনো সময় চেষ্টা করব তার সঙ্গে যোগাযোগ করতে। ডক্টর আশিস দাস থাকার কথা, এবং তার সঙ্গে যোগাযোগ হলে আমি আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি। তবে ডক্টর আশিস দাসকে আমরা দেখতে পাচ্ছি অনস্ক্রিন, এবং আমার ধারণা উনিও আমাকে শুনতে পাচ্ছেন। আমরা আলোচনা শুরু করার আগে আপনাদের একটা ছোট্ট রিপোর্ট দেখাবো। এই রিপোর্টে মোটামুটিভাবে একটা ধারণা পাবেন দিল্লি থেকে আমরা আদৌ কতটা পিছিয়ে আছি এবং আমাদের সামনে ঠিক কতটা বিপদ। দেখে নিন। তাপমাত্রা কমছে, কলকাতার বাতাসে জলীয় বাষ্পের মাত্রাও কমছে, আর পাল্লা দিয়ে বাড়ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার বা সূক্ষ্ম ধূলিকণার মাত্রা। আজ অর্থাৎ নভেম্বরের 19 তারিখ, সেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত মাত্রার অন্তত 50 গুণ বেশি। এর অর্থ কলকাতার বাতাসে নিঃশ্বাস নেওয়া এখন নিরাপদ নয়। যত ঠান্ডা বাড়বে তত বাড়বে ধূলিকণার পরিমাণ। তার মানে আরও বিষাক্ত হয়ে উঠবে বাতাস। শুধু তো সূক্ষ্ম ধূলিকণা নয়, কলকাতার বাতাসে সালফার ডাই অক্সাইড বা কার্বন মনোক্সাইডের মতো বিষ গ্যাসের পরিমাণও নিরাপদ মাত্রার অনেক উপরে।
যদি গত আমাদের 5 ইয়ার্সের রিপোর্ট দেখা যায়, সেখানেও কিন্তু আমরা দেখেছি PM10 মোটামুটি ওই মানে আমরা যদি দেখে থাকি 99, 97, 98, 100, 140 এর মধ্যে থাকছে। সুতরাং এখনো আমরা লিমিটের মধ্যে ঢুকতে পারিনি। দিল্লিতে যেমন ফসলের গোড়া পোড়ানোর কারণে দূষণ মাত্রা বাড়ায়, কলকাতায় কিন্তু দূষণের মূল কারণ যানবাহনের ধোঁয়া। বস্তুত বাতাসে যে বিষাক্ত ধোঁয়া মেশে তার অর্ধেকের বেশি নির্গত হয় বিভিন্ন দুচাকা এবং চার চাকার এক্সস্ট পাইপ থেকে। পরিসংখ্যান বলছে কলকাতার বাতাস সব থেকে দূষিত থাকে সকাল 9টার সময়, আর দূষণের মাত্রা সব থেকে কম থাকে বিকেল 3টে নাগাদ। একজন মানুষ কিন্তু 2 থেকে 4টে গাড়ি ব্যবহার করছে। যে ধরনের ফুয়েলসটা আমরা ইউজ করছি, যেটা কিন্তু এখনো আমরা মানে নন রিনিউয়েবল সোর্সের মধ্যে কিন্তুই আছি, সেগুলি ফসিল ফুয়েলস আমরা যেটা ব্যবহার করছি, সেটা কিন্তু আমাদের সাংঘাতিকভাবে ক্ষতি করছে। 2007 সালে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার সেন্টারে একটা গবেষণায় দেখিয়েছিল কলকাতায় 70% শ্বাসকষ্টের রোগী এই রোগে আক্রান্ত হয়েছেন দূষিত বাতাসে শ্বাস প্রশ্বাস নেওয়ার কারণে। বর্তমানে এই অবস্থার আরো অনেক অবনতি হয়েছে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই বিভিন্ন হাসপাতালে বাড়তে থাকে শ্বাসকষ্টের রোগী, এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে হৃদরোগীর সংখ্যাও। আমরা পালমোনারি হাইপারটেনশন বলে একটা বিষয় আনি, সেটা হচ্ছে লাংসের ওপর চাপ গিয়ে হার্টে পড়ছে, দূষণের কারণে হচ্ছে। তো এটা তো অস্বীকার করার নেই। কোভিডের সময় আমরা যেটা পড়েছিলাম সেটা আবার নতুন করে পড়তে হবে। তাহলে কিছুটা সংখ্যক ধুলোকণাগুলো আছে সেগুলো কিন্তু কম প্রবেশ করবে শরীরে, তাতে কিছুটা সমস্যার সমাধান হয়। কলকাতাকে নিরাপদ করতে যে দূষণ কমাতে হবে সে ব্যাপারে কারোর দ্বিমত নেই, কিন্তু দূষণ কমানোর পথগুলি প্রায় প্রতিটিই যেন উন্নয়নের পরিপন্থী। সত্যিই কি তাই? সত্যিই কি রাজ্য এবং কেন্দ্র সরকার সেজন্য সব বুঝেও কড়া পদক্ষেপের কথা ভাবে না? শহরে গাড়ির সংখ্যা বাড়লে তবেই বাড়ে উন্নয়নের সূচক, কিন্তু তার সঙ্গে পাল্লা দিয়ে যে বাড়ছে বিপদ ঘণ্টির শব্দ, তা কি শুনতে পাচ্ছি আমরা? কলকাতা কি সত্যিই কোনোদিন কল্লোলিনী তিলোত্তমা হবে? ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা। আসুন আমরা আলোচনাটা শুরু করি। একদম শুরুতে আপনাদের জানিয়ে রাখি, ভয় দেখানো আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু মনে রাখবেন এই যে তথ্যগুলো, ইনফ্যাক্ট আরও কিছু তথ্য ডেটা আপনাদের সামনে আমরা হাজির করব, যেগুলো সত্যি কথা বলছে এবং আমাদের এটা বুঝতে হবে। যখন কবি সুকান্ত লেখেন এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, এই প্রতিশ্রুতি তিনি শুধু নিজের জন্য লেখেননি, এই প্রতিশ্রুতি আমাদের সবার হয়ে তিনি লিখেছেন। আর আজকে যদি আমরা এই দূষণের বিষয়টা নিয়ে খুব একটা উদাসীন থাকি, খুব গুরুত্ব না দিই, তাহলে ভবিষ্যতে আমার আপনার পরিবারের পরবর্তী শিশুটি সঠিকভাবে সুস্থভাবে এই পৃথিবীতে এই শহরে আদৌ বেঁচে থাকতে পারবে কিনা সে প্রশ্ন উঠবে। আমি একবার দেখে নেব বাইরে থেকে যে দুজন চিকিৎসক আমাদের সঙ্গে আছেন তাদের সঙ্গে আমাদের যোগাযোগ কতটা ঠিকঠাক। প্রথমে আমি ডক্টর সংযুক্তা দত্ত আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই যে আপনি কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? আমি কিন্তু আপনার কথা শুনতে পেলাম না। আমি আশা করব যে এটা অসুবিধা হবে না, এটা আমরা কাটিয়ে উঠবো। ডক্টর আশিস দাস, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, স্পষ্ট শুনতে পাচ্ছি, হ্যাঁ পরিষ্কার শুনতে বেশ, পাচ্ছি। আমি আলোচনাটা শুরু করি এই জায়গা থেকে। আমি প্রথমে ভেবেছিলাম আমাদের হাতে সময় কম থাকে, শুধু কলকাতা নিয়ে কথা বলে, কলকাতার বিপদ আদৌ কতটা বিপদের মুখে আমরা, এটাকে ইগনোর করা ঠিক হবে না, এখন থেকেই আমাদের ভাবতে হবে ইত্যাদি। কিন্তু তার আগে দিল্লি নিয়ে আমি অধ্যাপক বন্দ্যোপাধ্যায়ের কাছে একটু শুনতে চাই। একটা শহর, দেশের রাজধানী শহর, এত বড় একটা দেশের রাজধানী শহর, এরকম একটা পর্যায়ে চলে গেল দিল্লির প্রশাসন, কেন্দ্রীয় সরকারের হেডকোয়ার্টার ওখানে, দেশের পার্লামেন্ট ওখানে, সবাই কি উদাসীন ছিলেন? এত খারাপ জায়গায় চলে গেল দিল্লি। দেখুন, সুপ্রিম কোর্টের রায়, তাকে যদি প্রশাসন মান্যতা না দেয়, দিল্লির পুলিশ সে মান্যতা দেয়নি। সুপ্রিম কোর্ট আজকেও যদি কালকেও যে রায়টা দিয়েছে, যেটা দেখতে পাবেন, ভৎসনা করেছে যে যেভাবে বাজি পুড়েছে দিল্লিতে, শব্দবাজি এবং আলোর যে বাজি দুটো পুড়েছে, ভয়ঙ্কর রকমভাবে নির্দেশ যা ছিল তাকে লঙ্ঘিত করেছে। ফলে প্রশাসন তো নিজেই দায়ী, কিন্তু তার সাথে একটা বিরাট দায়িত্ব যে সচেতনতা নাগরিকদের থাকা দরকার ছিল, যে আজকে যে বিষময় শহরটাকে করে তুললো কারা করলো। আচ্ছা, আমাকে একটা কথা বলুন অধ্যাপক বন্দ্যোপাধ্যায়,
দিল্লিতে আমরা শুনছি যে ওই ফসলের গোড়া পোড়ানো হয় পাঞ্জাবে হরিয়ানায়, সেই ধোঁয়াটা এসে দিল্লির এই অবস্থা করে। কিন্তু আজ থেকে 10 বছর আগে, 20 বছর আগে, 50 বছর আগেও তারা ফসলের গোড়া পুড়িয়েছে এবং সেই ধোঁয়াটা দিল্লিতে এসেছে। আজকের মতো চেহারা হয়নি দিল্লি। না, শুধু দিল্লিতে শুধুমাত্র তো আপনি ওইটা দেখলে চলবে না। লাস্ট 15-20 বছর ধরে দিল্লির যে চারিদিকে যে বসতি তৈরি হয়েছে, যে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নটা ধরে যদি আপনি দেখেন, দিল্লির চারদিকে শহর বেড়েছে। দিল্লি শহর প্রায় দ্বিগুণের ওপর তার পপুলেশন হয়েছে। দিল্লিতে গাড়ি 3 গুণ বেড়ে গেছে। যদিও দিল্লিতে মেট্রো ভালোভাবেই কাজ করছে, কিন্তু লোকের এত গাড়ি, এত কনস্ট্রাকশন, এবং সর্বোপরি দিল্লিতে এই যে শীতকালটা যে আসছে, সেই শীতের সময় যে দূষণ আর বাইরে যেতে পারে না, আটকে যায়। আপনি দেখবেন দৃশ্যমানতা কমে গেছে। এটা নিয়ে কিন্তু দিল্লিতে আজকে না, বেশ দীর্ঘদিন ধরে এই পরিকল্পনা চলছে। ওখানকার যারা পরিকল্পনাবিদ রয়েছেন তারা অ্যাওয়্যার করেছে যে দিল্লির যে ধারণ ক্ষমতা, সেখানে কিভাবে কন্ট্রোল করতে হবে গাড়িকে, কিভাবে দিল্লির চারপাশে এই যেটা বলছেন যে খড় পোড়াচ্ছে তাদেরকে কন্ট্রোল করতে হবে। কিছুটা বলতে পারেন পাঞ্জাব কিছুটা কন্ট্রোল করেছে, আমি একদম কিন্তু বাকিটা কন্ট্রোল করেনি। ফলে আমি বলবো কি, পরিকল্পনার বাইরে গিয়ে কাজ করা। আপনার অভিযোগ আমি বুঝেছি যে কোথাও কোনো জায়গায় সরকারও তার দায়িত্ব সঠিকভাবে পালন করেনি। এবার দেখুন, ব্যাপারটা হচ্ছে, আমি শুরুতে বলেছিলাম ঘুটে পড়ে গোবর হাসে। কেন বলেছিলাম? তার কারণ হচ্ছে আজকে যদি দিল্লির এই অবস্থা দেখে আমরা এখানে বসে হাসি যে দেখো কি খারাপ অবস্থা, তাহলে একদিন আমরাও পূর্ব সেই একই আগুনে, যদি এখনই সতর্ক না গেছি। আপনি দেখবেন হয়তো পড়ে গেছি, কিন্তু এখনো দিল্লির মতো অবস্থা হয়নি। এবারে কালী পুজোর সময় যেভাবে বাজি পোড়ানো হয়েছে, একেই তো শব্দবাজির মাত্রা বাড়িয়ে দিয়েছে সরকার, যেটা ঠিক করে। না বলছি, আমি আলোচনায় আসছি, কিন্তু নাগরিক সমাজ কিন্তু এগিয়ে এসে শব্দবাজিকে আটকায়নি, যেটা পরিবেশকে প্রচন্ডভাবে ক্ষতি করেছে। একই সঙ্গে আমরা সবাইকেই এই তালিকায় ফেলবো না। কিছু মানুষ তো নিঃসন্দেহে সচেতন হয়েছে, তারা তো লড়াই কিন্তু করছেন। না, শুধু যারা লড়াই করছেন তারা না, যারা লড়াই হয়তো করছেন না কিন্তু বুঝছেন বিপদটা, এরকম মানুষও আছেন নিশ্চয়ই। আর কিছু মানুষ তারপরেও শুধুমাত্র তাদের কাছে ফুর্তিটাই হয়ে গেছে গুরুত্বপূর্ণ, আসল বিপদটা তারা অনুধাবন করছে না। আচ্ছা, আমরা পরবর্তী আলোচনায় যাওয়ার আগে আপনাদের দেখিয়ে নিই কতগুলো তথ্য। আমি আজকে আলোচনার ফাঁকে ফাঁকে আপনাদের কিছু কিছু তথ্য দেখাবো, এবং তার মধ্যে আমি প্রথমে আপনাদের দেখাবো দূষণ তালিকায় যে মেট্রো শহরগুলো একদম ওপর দিকে আছে, তার মধ্যে আমরা কোথায় আছি। আমি 4টে যে প্রধান মেট্রো শহর দিল্লির, সেই 4টে প্রধান মেট্রো শহরের হিসেব আপনাদের দেখাই। দিল্লি, এখানে AQI 412, এটা গড় AQI, মনে রাখবেন প্রত্যেক দিন বাড়ছে। এবং দিল্লির কোনো কোনো জায়গায় AQI, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 1700 পেরিয়েছে, 1700 পেরিয়েছে। তার ঠিক পিছনে কলকাতা, গড় 106 AQI। আজকের হিসেব বলছে মুম্বাই 122, অর্থাৎ কলকাতাকে কিছুটা পিছনে ফেলেছে, কিন্তু আবার কালকে এটা বদলে যেতে পারে, কলকাতা এগিয়ে যেতে পারে। চেন্নাই AQI 104, আর মুম্বাই দেশের বাণিজ্যিক রাজধানী, সেখানে কিন্তু গড় AQI 100। আমি আবার বলছি, আজকের ডেট যদি ধরেন, সেখানে কিন্তু মুম্বাই এগিয়ে গেছে 122-এ। অর্থাৎ এই ওঠানামা চলছে, তবে আমরা দিল্লি থেকে অনেকটা পিছনে। দিল্লির কোথাও কোথাও 1700। আচ্ছা, এবার আমি আসি কলকাতার কোন কোন কারণে কলকাতায় দূষণ হয়। একটু আগে আলোচনায় আপনারা শুনলেন দিল্লিতে, বা দিল্লি নিয়ে যত আলোচনা হচ্ছে সেখানে ওই ফসলের গোড়া পাঞ্জাব এবং হরিয়ানায় পোড়ানো হচ্ছে, সেই খড় পোড়া ধোঁয়ার কথা হচ্ছে। আমরা যদি কলকাতার হিসেব করি, কলকাতায় পরবর্তী যে গ্রাফিক্স আমি সেটা দেখাতে চাইবো, যে কোন কোন কারণে কলকাতা দূষণ হচ্ছে। তার মধ্যে কিন্তু প্রধান কারণ গাড়ির ধোঁয়া। 51.4% দূষণের, মোট দূষণের শুধুমাত্র বিভিন্ন গাড়ির ধোঁয়া থেকে। এরপর রয়েছে কলকাতায় বিভিন্ন কলকারখানার ধোঁয়া, কারণ আশেপাশে অনেক কলকারখানা আছে, শহরতলিতে আছে, 24.5%। আর সূক্ষ্ম ধূলিকণা যা বাতাসে মিশে, সে কনস্ট্রাকশন সাইট থেকে মিশতে পারে, এই যে এত মেট্রোর কাজ হচ্ছে সেখান থেকেও কিছু সূক্ষ্ম ধূলিকণা মিশছে, এটা 21.1%। আমি সৌমেন্দ্র মোহন ঘোষের কাছে আসবো, বিশিষ্ট পরিবেশবিদ সৌমেন্দ্র বাবু, এবং এই পরিবেশ আন্দোলনের অন্যতম সক্রিয় কর্মী বহুদিন থেকে। সৌমেন্দ্র বাবু, গাড়ির ধোঁয়া কলকাতায় দূষণকে একটা অ্যালার্মিং লেভেলে নিয়ে গেছে, AQI 100 পেরিয়ে গেছে। এই অবস্থায় আমরা আদৌ যতটা কাজ করা দরকার গাড়ির ধোঁয়া নিয়ন্ত্রণ, কলকারখানার ধোঁয়া নিয়ন্ত্রণে, করে উঠতে পেরেছি? সামান্যও কি করে উঠতে পেরেছি গত 5 বছরে? তো দেখো, 1999 সালে আমি যখন প্রথম
এই পূর্ব ভারতে মামলা করি যে গাড়ির ধোঁয়া থেকে আমাদের পাবলিক হেলথ হ্যাজার্ডস কী হচ্ছে, তখন একটা 10 মেম্বারের কমিটি হয়েছিল এবং কলকাতা হাইকোর্টে বিচারটা চলেছিল। তাতে আমি বলেছিলাম যে 60% দূষণ দায়ী হচ্ছে গাড়ির যানবাহনজনিত ধোঁয়া। সেখানে প্রথমে বিচারপতি বিশ্বাস করেনি, তার জন্য উনি কমিটি করেছিলেন। পরে সবাই মেনে নিলেন, পুলিশও মেনে নিয়েছিল, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদও মেনে নিয়েছিল। আমি তোমাকে বলতে চাই 2020 থেকে আজকে 2000 থেকে আজকে 2024, এই 24 বছর অর্থাৎ 2 দশক পার হয়ে গেছে। ওখান থেকে 60% থেকে এখন কমে মাত্র 51.4% এসছে, মানে হার্ডলি 9-10%। কিন্তু এই যে BS4 BS6 সেইটা এই যে এত কাণ্ড করে তখন হ্যাঁ, BS2 তারপরেও কালো ধোঁয়া ছাড়া ট্যাক্সি কিন্তু আমরা দেখছি, বাস আমরা দেখছি, 15 বছরের পুরনো বাস। সে তো পরিবহন মন্ত্রী আমাকে বলেছেন যে না, সব বাস বসে যাবে, তাহলে মানুষের কি করে চলবে। দেখো তখন BS2 ছিল, এখন BS6 এসছে। কিন্তু প্রত্যেকটা গাড়ির না একটা লাইফ আছে, যে সেই লাইফটা দিল্লিতে আছে 10 বছরের বেশি ব্যবহার করবে না। আমাদের এখানে 15 বছর হয়ে গেছে। তুমি যেটা বললে যে গোড়া পোড়ানো ফসলের, সেটা দিল্লিতে হচ্ছে গোড়া পোড়ানোর কথা বলছে, কেউ শুনছে না। চণ্ডীগড়, হরিয়ানা সব জায়গা থেকে পোড়াচ্ছে, ইউপি হরিয়ানা সবাই পোড়াচ্ছে। কিন্তু এখানে ডিজেল গাড়ি বাদ দেওয়ার কথা বলা হচ্ছে, 15 বছর পুরনো গাড়ি। ইভিন সরকারের চোখে ধুলো দিয়ে, পুলিশকে ধুলো দিয়ে 20 বছরের গাড়িও চলছে ডিজেল গাড়ি। সব থেকে অবাক ব্যাপার হচ্ছে যে কমার্শিয়াল গাড়ি কলকাতায় প্রায় 95% ডিজেলে চলে। এটা একটা বিরাট, যেমন দিল্লি যে ভুলটা করেছে, আমরাও সেই ভুলটা করছি। আমরা বারবার বলা সত্ত্বেও আমাদের ওই পুল কারে আমরা যাচ্ছি না। আমরা এখন তো ওলা উবের বেরিয়ে গেছে। তো আমাদের, এবং দিল্লিতে যেটা হয়েছিল, যেটা একটু আগে সাথী নন্দী মজুমদার বললেন, যে একটা লোকের 2-3টে করে গাড়ি। কলকাতাও আস্তে আস্তে এরকম হচ্ছে, বেশ কিছু লোকের 3-4টে করে গাড়ি, একটা গাড়ি একজনই যাচ্ছে। পুল কারের ব্যবস্থাটা হওয়া দরকার, অড ইভিনটা হওয়া দরকার। আমরা যেন, দিল্লি আমাদের একটা রাস্তা দেখিয়েছিল কিন্তু কন্ট্রোল করতে পারিনি। বিমান যেমন বললো যে সুপ্রিম কোর্ট অর্ডার দিচ্ছে, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অর্ডার দিচ্ছে, কিন্তু সেটা মানা হচ্ছে না। তো আমাদের আমি এখানে একটা কথা বলি, দেখুন, বিপদ যদি আমরা দেখতে পাই তাহলে আমরা অনেক বেশি সতর্ক হই, কিন্তু দূষণ এমন একটা বিপদ, যে বিপদটা আমরা হয়তো চোখের সামনে দেখতে পাচ্ছি না। যে মানুষটি আজকে দূষণ হবে না, আপনি এটা ডিজেল গাড়ি চালাবেন না, এটা শুনছেন না, সেই মানুষটি কিন্তু করোনার সময় বাড়ি থেকে বেরোবেন না শুনেছেন। তার কারণ তিনি জানেন, দেখতে পাচ্ছেন একেবারে ভয়ঙ্কর বিপদ ঘাড়ের ওপর বসে আছে, এই বিপদে যে কোনো সময় আমি আক্রান্ত হয়ে আমার মৃত্যু হতে পারে। দূষণের বিপদটা যদি সেরকম হতো তাহলে অনেক তাড়াতাড়ি লোকের কানে জল ঢোকার ব্যাপার আছে না, কানে জল ঢুকতো। দেখো ডিজেল গাড়ি যে চালাচ্ছে সেও কিন্তু দূষণ আক্রান্ত হচ্ছে, পুলিশ যে রাস্তায় ডিউটি করছে সেও কিন্তু দূষণ আক্রান্ত হচ্ছে। সে হয়তো ওই ডিজেল গাড়িটা যেটা হয়তো পলিউশনও ফেল করেছে, সেটাকে ইগনোর করছে, 10 টাকা 20 টাকা 50 টাকা নিয়ে যেতে দিচ্ছে, সে বুঝতে পারছে না যে ওই ধোঁয়াটা তার শরীরে উঠছে না। কিন্তু দেখুন দিল্লির কেসে যদি দেখেন, প্রতি বছর এই সময় দিল্লিতে ত্রাই রব ওঠে, কিন্তু ঠিক তার পরের বছর দিল্লির পিউপিল, দিল্লির প্রশাসন সবাই উদাসীন হয়ে যায়। আচ্ছা, আমি একটা পরের পরিসংখ্যানটা আপনাদের দেখাই, পরের গ্রাফিক্সটা আপনাদের দেখাই। কলকাতার বাতাসে সূক্ষ্ম ধূলিকণা, মনে রাখবেন সব থেকে মারাত্মক ক্ষতিকর হচ্ছে এই সূক্ষ্ম ধূলিকণা, যেটা লাঙের ভেতরে, একদম ভেতরে চলে যেতে পারে। শহরের বাতাসে 55 মাইক্রোগ্রাম প্রতি কিউবিক মিটার। আমি আজকের হিসেব দিলাম আপনাদের, আজকের হিসেব, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে 50-এর ওপর যেন কোনোভাবে না যায়, 30-এর কাছাকাছি থাকলে ভালো, কিন্তু 50 যেন কোনোভাবে না পেরোয়, সেখানে আজকের হিসেব 55। আমাদের সঙ্গে একজন বিশিষ্ট চিকিৎসক রয়েছেন, ডক্টর আশিস দাস। ডক্টর দাস, আমি প্রাইমারিলি আপনার কাছে জানতে চাই, ইতিমধ্যেই আমরা জানি যে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালের আউটডোরে এই বক্ষরোগ নিয়ে লোকের আশা বেড়ে গেছে। কেউ শ্বাসকষ্ট নিয়ে আসছেন, সিওপিডি রোগী, অ্যাসমা নিয়ে আসছেন। আমি আপনার কাছে এই ছবিটা একটু প্রথমে জানতে চাই যে সত্যি কতটা বাড়ছে এবং কতটা অ্যালার্মিং এটা। আচ্ছা, প্রথমে বলে রাখি আমি কিন্তু একজন স্নায়ু বিশেষজ্ঞ, নিউরোলজিস্ট। ডেফিনেটলি যেটা হচ্ছে যে যেটা এয়ার পলিউশন বা আমাদের যে বায়ু দূষণের যে মেজর যেটা ইম্প্যাক্ট হয়, সবচেয়ে বেশি কিন্তু লাংসেরই ক্ষতি হয় বেসিক্যালি, যেহেতু আমরা মানে এয়ারটা ডিরেক্ট ইনহেল করছি, আমাদের নাকের মধ্যে দিয়ে লাংসে যাচ্ছে, এবং যেটা বললেন স্মলার পার্টিকেলস যেটা 2.5 মাইক্রোগ্রামের নিচে আর কি, মাইক্রনের নিচে, সেটা কি ডিরেক্টলি এবং ব্রেনের মানে লাংসে অনেক ভেতরে গিয়ে পৌঁছায় এবং সেটা
ডিফিউশন হয়ে রক্তের মাধ্যমে ব্রেনে গিয়ে পৌঁছয়। ফলে ডেফিনেটলি যে লাংয়ের যে মেজর ইস্যুগুলো আর কি, যেমন অ্যালার্জি, ব্রঙ্কাইটিস, এমফাসিমা এবং কিছু কিছু ক্ষেত্রে লাং ক্যান্সার, এগুলো কিন্তু ডিরেক্টলি এয়ার পলিউশনের সঙ্গে রিলেটেড। তো এটা সারা পৃথিবীতে এগুলো প্রমাণ্য সত্য, এগুলো আমরা সবাই জানি আর কি। অনেকেই এখন অ্যাওয়ারনেস বাড়ছে, কিছু কিছু কাজ হচ্ছে, কিন্তু আমরা ডেফিনেটলি অ্যাওয়ারনেস বা যেগুলো প্রশাসনিক বা আমাদের যে ব্যক্তিগতভাবে অনেকেই আমরা এখনো পিছিয়ে আছি, অনেকে আমরা জেনেও ব্যাপারগুলো চেষ্টা করছি না, সেইভাবে চেষ্টা করছি না। কিন্তু এগুলো তো জানা ব্যাপার আর কি, অ্যাজমা বা আপনার ধরুন এমফাসিমা, এগুলো সবই হয়। কিন্তু নিউরোলজিস্ট হিসেবে এটা বলতে পারি, আজকে অনেকগুলো ক্রনিক নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, যেমন পার্কিনসন্স ডিজিজ, আপনারা জানেন যেটা একটা ডিসেবিলিটিং কন্ডিশনস, এবং পৃথিবীতে প্রচুর মানুষ পার্কিনসন ভুগছেন, এবং তার কিন্তু একটা ইদানিং অনেক গবেষণা উঠে আসছে যে বায়ু দূষণ আর কি, এটা একটা ডিরেক্ট কজ পার্কিনসন্স ডিজিজ। এবং পৃথিবীতে চায়নার মধ্যে, চায়না বা ইউনাইটেড আরব এমিরেটস, কাতার ইজ ভেরি হাই ইনসিডেন্স অফ পার্কিনসন্স ডিজিজ। ওরা এতটা ইমপ্রুভমেন্ট হওয়ার পরেও, কেন এত কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভমেন্ট হওয়ার পরে, এগুলো নিয়ে সব রিসার্চ চলছে, তখন দেখা গেছে যে এখানে ক্ষেত্রে এয়ার পলিউশনের একটা মেজর ইস্যু আছে। বিভিন্ন ধরনের ডিমেন্টিং ইলনেস, যেমন অ্যালজাইমার্স ডিজিজ, বা এমনিতে ডিমেনশিয়া না হলে একটা ওভারঅল একটা ফরগেটফুলনেস বা লার্নিং ডিসেবিলিটি, এগুলো কিন্তু ডিরেক্টলি দেখা গেছে যে এয়ার পলিউশনের সঙ্গে রিলেটেড। এবং ইস্কেমিক স্ট্রোক আর কি, যেমন আমাদের হার্ট অ্যাটাক হয়, কার্ডিওভাস্কুলার, সেই হিসেবে ব্রেন অ্যাটাক, যেমন ইস্কেমিক স্ট্রোক, সেগুলো কিন্তু আমাদের বায়ু দূষণের সঙ্গে একটা ডিরেক্ট ইম্প্যাক্ট আছে। ফলে এই বায়ু দূষণের সঙ্গে শুধুমাত্র যে আমাদের লাংসের বিভিন্ন ধরনের প্রবলেম, ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া বা এমফাসিমা রিলেটেড তা নয়, বিভিন্ন ধরনের নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, যার কারণে আমি আপনাকে স্পেসিফিক এইভাবে ব্যাপারটাকে আমি চাইবো আপনি প্রেজেন্ট করুন যে ধরুন দূষণ বাড়ে শীত পড়লে, কারণ এই সময় হাওয়া কিছুটা স্ট্যাটিক থাকে, ধোঁয়াটা জমে যায়, ভারী হয়ে যায়, নিচের দিকে নেমে আসে, আমরা যে লেভেলে চলাচল করি সেই লেভেলে দূষণটা বেড়ে যায়। এই সময়ে এই অসুখগুলো যেগুলোর কথা আপনি বলছেন, একই সঙ্গে সিওপিডি বলুন বা ওই লোয়ার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন বলুন, এই অসুখগুলো কি এই সময় বাড়ে? মানে দুয়ে দুয়ে তাহলে চার করা যাবে যে দূষণটা যতই বাড়ছে তত এই উৎপাদ এই অসুখগুলো বাড়ছে। রাইট। তো একটা তো এই পার্টিকুলার মুভমেন্ট, যেটা পার্টিকেল, যেটা আপনারা বলেন 2.5 মাইক্রোগ্রাম বা তার নিচে, যেটা ডিরেক্টলি আর কি অনেক মানে লাংসের গভীর অংশে গিয়ে স্থিত হয়। আর সেকেন্ডারি যে বিভিন্ন ধরনের যে টক্সিক গ্যাস আছে আর কি, বেসিক্যালি বা মেটালিক সাবস্টেন্সেস, যেমন লেড, মিথাইল মার্কারি, আর্সেনিক, নিকেল, এগুলো, টলুইন, ম্যাঙ্গানিজ, এগুলো কিন্তু অ্যানিমেল এক্সপেরিমেন্টে দেখা গেছে ডিরেক্টলি টক্সিক টু দ্য ব্রেন। এবং কার্বন মনোক্সাইড ইজ নোন টু কজ আই থিঙ্ক পার্কিনসন ফিশার্স। এবং ম্যাঙ্গানিজ টক্সিসিটি, আগে একসময় খুব ক্রুড পদ্ধতিতে ম্যাঙ্গানিজ খনিতে দেখা গেছে প্রচুর ম্যাঙ্গানিজ শ্রমিক যারা ওখানে কাজ করতেন তারা, ফলে ওইখান থেকে এটা ইন্টারপ্রিট করে দেখা গেছে যে এগুলো একটা কজ আর কি, যেগুলো আমাদের বায়ু দূষণের একটা মানে একটা খুব গুরুত্বপূর্ণ মানে ইম্প্যাক্ট আর কি। তো এইসব ক্ষেত্রে এইগুলো আমাদের সঙ্গে ডক্টর সংযুক্ত দত্ত কানেক্টেড আছেন। ডক্টর দত্ত, আমি আশা করব আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনি ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ, আমি যতটুকু জানি। আমি এই আলোচনায় আছি এখন যে এই যে ঠান্ডাটা পড়তে শুরু করেছে, শহরের বাতাসের মধ্যে সাসপেন্ডেড পার্টিকেল বাড়তে শুরু করেছে, দূষণ যাকে বলে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বাড়তে শুরু করেছে, এর কি রিফ্লেকশন হচ্ছে বিভিন্ন হাসপাতালের আউটডোরে? লাং ডিজিজ নিয়ে আসা রোগীর সংখ্যা সত্যি কি বাড়ছে? দেখুন, আমি ফোর্টিস হসপিটালের ইমার্জেন্সি মেডিসিন বিভাগের হেড অ্যান্ড কনসালটেন্ট। বেসিক্যালি আমি এই শহরে ইমার্জেন্সি মেডিসিন পড়ছি মোর দ্যান 20 years নাও। যেটা আমার খুব অ্যালার্মিং লাগে সেটা হচ্ছে, আমরা যখন 25 বছর আগে স্টুডেন্ট ছিলাম, যখন এই সেম শহরেই পেশেন্ট দেখতাম, তখন কিন্তু শীতকালে এত অ্যাজমা, সিওপিডি, এত খারাপ পেশেন্ট দেখতাম না। মানে আমি এই পরিবেশের ব্যাপারটা ইন্টারেস্টেড হয়েছি এই জন্যে যে আমি শীতকাল আসার সঙ্গে সঙ্গে হসপিটালগুলো ফ্লাডেড হয়ে যায় বয়স্ক এবং যাদের লাং ইস্যু থাকে এই ধরনের পেশেন্ট। এবার তারা আসে শ্বাসকষ্ট নিয়ে। সব থেকে বেশি অ্যালার্মিং যেটা লাগে সেটা হচ্ছে ছোট ছোট বাচ্চারা এসে আমাদের কাছে অক্সিজেন নেয়, নেবুলাইজার। এটা আপনি যদি খুব করেন দেখবেন বাড়িতে বাড়িতে এটা চলছে। এই জিনিস কিন্তু নিজেরা মনে করুন, আমাদের যে কারোর ছোটবেলায় যদি আমরা মনে করি, আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে কজন ছোটবেলায় হসপিটালে গিয়ে অক্সিজেন নিত এবং রেগুলার বেসে নেবুলাইজার, ইনহেলার এগুলো নিতে কিন্তু হতো না। এই যে চেঞ্জটা হচ্ছে, ডেফিনেটলি একটা পলিউশনের রিফ্লেকশন। আমরা যদি
মানে প্রপার স্ট্যাটিস্টিক্স জানি, ইন্ডিয়া হচ্ছে 13% অফ দ্য সিওপিডি পেশেন্ট আমাদের দেশে, এবং মর্টালিটি সবচেয়ে বেশি। আর আরো মজার ব্যাপারটা হচ্ছে, যখন আমি ইন্টারন্যাশনাল বন্ধু বান্ধব এবং ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি মেডিসিনের লোকজনের সাথে কথা বলি, ওরা কিন্তু শুধুমাত্র সিওপিডি পায় সেই গ্রুপ অফ পপুলেশনে যারা প্রচন্ড রকম স্মোক করে, প্রচুর সিগারেট খায়, ধূমপান করে, তাদের মধ্যে কিন্তু সিওপিডি দেখা যায়। আর কিছু রেয়ার থাকে যাদের জেনেটিক চেঞ্জেস থাকে। আমাদের মতন না জেনেটিক প্রিডিসপোজিশন আছে, না স্মোক করে, অথচ মানুষরা হাঁপাচ্ছে, তাদের লাং ক্যাপাসিটি কমে যাচ্ছে এবং লাইফ স্প্যান কমে যাচ্ছে, এটা কিন্তু হয় না সর্ব। এটা কিন্তু ডিরেক্টলি পলিউশনের উপর মানে এটার সাথে কানেক্টেড। তার মানে আমি যেটা শুরুতে বলছিলাম যে বিপদটা যে কোন জায়গায় আমরা অনেকে রিয়েলাইজ করছি না। যে পরিবারের শিশুটিকে নেবুলাইজ করতে হচ্ছে, যে পরিবারের শিশুটিকে নিয়ে গিয়ে অক্সিজেন দিতে হচ্ছে, সেই পরিবারটা হয়তো রিয়েলাইজ করছে, কিন্তু আর যারা এই খবরটা জানছে না, দেখছে না, যাদের পরিবারের সেরকম বয়সের শিশু নেই বা ভান্ডারেবল কোনো বয়স্ক মানুষ নেই, তারা এইসব নিয়ে ভাবছে না। কিন্তু আমার ধারণা যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে এটাই স্বাভাবিক হয়ে যাবে যে শিশু মানেই শীতকাল পড়লে তাকে নেবুলাইজ করতে হবে। ডক্টর সংযুক্তা দত্তের একটা কথা বলি, উনি বলেন সিগারেটের কথা, আর আমরা এখানে সিগারেট খাচ্ছি না। সেটা হচ্ছে দিল্লিতে এখন একটা স্ট্যাটিস্টিক্স হয়েছে, যা পলিউশন হয়েছে তাতে 22টা সিগারেটের সমান, অর্থাৎ 2 প্যাকেট খেয়ে নিচ্ছে। আর আমাদের কলকাতাও পিছিয়ে নেই, কলকাতা 11টা সিগারেট, হাফ যদিও হয়, তার মানে 1 প্যাকেট সিগারেট আমরা অজান্তে খেয়ে নিচ্ছি। তো আমাদের এই সিগারেট না খেয়েও আমাদের দেখা যাচ্ছে বায়ু দূষণ আমাদের এইভাবে ইনডাইরেক্টলি হচ্ছে, যেটা ওনার কথাতে আমি মেনাচ্ছি। তো আমি একটা বলতে চাই, এখন বাইরের দেশ কি করেছে, AQI থেকে AQLI তে এসছে, অর্থাৎ এয়ার কোয়ালিটি লিভিং ইন্ডেক্স। আমাদের কত মানে তাড়াতাড়ি আমরা মৃতের দিকে যাচ্ছি, মানে মর্টালিটি রেটটা কি, এয়ার কোয়ালিটি লিভিং ইন্ডেক্স। আমরা যদি ওই 1 প্যাকেট করে সিগারেট খাই তাহলে আমাদের লাংটা খুব তাড়াতাড়ি যাচ্ছে। আর একটা তোমাকে বলি, তুমি যেটা ফিগারটা দেখাচ্ছিলে 106 বা 412 বা 280, সেটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি মনিটরিং সিস্টেম। বলছে যদি কেউ 4 ঘন্টা ওই 287-র মধ্যে থাকে, তুমি ধরো অ্যাভারেজ বলছো 24 ঘন্টার হিসেব বলছো, তাহলে কিন্তু তারও লাংকের সমস্যা, অ্যাজমার সমস্যা এগুলো আসবে। যেটা ডক্টর দত্ত বললেন, নেবুলাইজার অ্যান্ড তোমার ইনহেলার এত বেশি এখানে বেড়ে গেছে, কারণ আমাদের এখানে পপুলেশন ডেন্সিটি অনেক বেশি, তার জন্য দেখা যাচ্ছে যে নেবুলাইজারটাই সবাই নিচ্ছে, বাচ্চারাও নিচ্ছে। দেখুন, আমি একটা বিরতি নিয়ে ফিরবো এই আলোচনায়। আমি আবার বলছি, আমাদের আলোচনা কিন্তু আমাদের দর্শকদের ভয় দেখানোর জন্য না, সতর্ক করার জন্য। যেটা ঘটছে আমরা সেটা বলছি, আপনারা বোঝার চেষ্টা করুন। পরিস্থিতি খুব খারাপ দিকে যাচ্ছে, এখনো যদি আমরা সতর্ক না হই। কালী পুজো, তাই আমাকে বাজি ফাটাতেই হবে। বাজি ফাটালে দারুণ আনন্দ, কিন্তু তার সঙ্গে যে নিরানন্দ জড়িয়ে আছে। আপনি যে শিশুটির মুখের হাসি দেখবার জন্য বাজি ফাটাচ্ছেন, সেই শিশুটির ভবিষ্যৎ যে আপনি নষ্ট করছেন, এইটা যতক্ষণ আমরা রিয়েলাইজ করব, এটা নিয়ে যতক্ষণ আমরা ভাবতে শুরু করব, ততক্ষণ পর্যন্ত সত্যি কথা বলতে কি এই ধরনের অনুষ্ঠানের খুব একটা উপযোগিতা নেই। কিন্তু তারপরেও আমরা করছি, কারণ মানুষকে বোঝানো দরকার। এটা তো সত্যি, প্রত্যেকটা নিঃশ্বাসের সঙ্গে আমরা প্রতিটি মানুষ মৃত্যুর দিকে এক ধাপ করে এগোচ্ছি, প্রত্যেক। এটা একটা ফ্যাক্ট, এটা ফিলোসফি, প্রত্যেকটা নিঃশ্বাসের সঙ্গে। কিন্তু এই বাতাসে নিঃশ্বাস নিলে আমি আরো কত দ্রুত এগোচ্ছি মৃত্যুর দিকে, সেটা হিসাব করতে হবে। লাইফ স্প্যানটা কমে যাচ্ছে, কত খারাপ মৃত্যুর দিকে এগোচ্ছি, কষ্টকর মৃত্যুর দিকে এগোচ্ছি। ভাবার কোনো কারণ নেই যে আপনি আমরা ভয় একটা ছোট্ট দেখাচ্ছেন। কোথাও একটা ভয়ের কারণ রয়েছে, আমরা যদি না জেনে বসে থাকি সেটা বেশি খারাপ। এক্স্যাক্টলি। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে ফিরি, আমাদের সঙ্গে থাকুন। আরো কিছু তথ্য, আরো কিছু বিষয়, এবং সব থেকে বড় কথা রেমেডি। আমরা শুধু সমস্যার কথা বলবো না, সমাধান আছে কোথায় সেটাও খোঁজার চেষ্টা করব। ফিরে আসছে একটা বিরতির পর। আরেকবার আপনাদের সবাইকে স্বাগত। আমরা কথা বলছি দূষণ নিয়ে, আর কয়েকদিনের মধ্যে পরিস্থিতি আরো খারাপ হবে কলকাতাতেও। পরিশুদ্ধ বাতাস কিন্তু মৌলিক অধিকারের মধ্যে পড়ে। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের ব্যাপারে নির্দেশ আছে, প্রতিটি দেশের নাগরিকের মৌলিক অধিকার পরিশুদ্ধ বাতাসে শ্বাস নেওয়া। কিন্তু আমরা নিতে পারছি না। দিল্লির অবস্থা তো খুব খারাপ, কলকাতার অবস্থাও মোটেও খুব ভালো জায়গায় নেই। আপনি কি করবেন? এয়ার পিউরিফায়ার লাগাবেন?
একটা ঘরের জন্য 10 থেকে 15,000 টাকা খরচা করতে হবে আপনাকে, সঙ্গে 18% জিএসটি দিতে হবে সরকারকে। এটা কোনো সলিউশন হতে পারে? ফলে একটু আগে আমরা এখানে আলোচনা করছিলাম, সৌমেন্দ্রবাবু বলছিলেন যে সিগারেট খেলে লাংসের ক্ষতি হয়, সিগারেট খেলে সেই পার্টিকেলগুলো শরীরের ভেতরে, লাঙের ভেতরে ঢোকে। আমরা এই দূষিত বাতাসে শ্বাস নিলে কতগুলো সিগারেট খাওয়ার সমান ক্ষতি হয়, আমাদের কাছে সেই স্ট্যাটিস্টিক্স রয়েছে। আমি আপনাদের আরেকবার দেখিয়ে নিতে চাই। আমি কলকাতার প্রেক্ষিতে বলছি, আজকে যদি 106 আমাদের একিউ হয়, তা দিনে প্রায় 4টি সিগারেট খাওয়ার সমান ক্ষতি করে। সপ্তাহে প্রায় 27.3, মানে 3 প্যাকেট সিগারেটের কাছাকাছি সপ্তাহে খেলে যে ক্ষতি হতে পারে একজন মানুষের, তার সমান ক্ষতি শুধুমাত্র এই শহরের বাতাসে নিঃশ্বাস নিয়ে হচ্ছে। আর মাসের হিসেব যদি করেন, 117টা সিগারেট আমরা সবাই খেতে বাধ্য হচ্ছি শুধুমাত্র আমরা এই বাতাসে শ্বাস নিচ্ছি বলে। আমি আবার ফিরে আসব, এখানে বিমানবাবু রয়েছেন, যিনি নগর পরিকল্পনা বিশেষজ্ঞ। আমি এটা জানতে চাই আপনার কাছে, এই যে মেট্রো রেল হচ্ছে, আমি শুনেছি অনেক জায়গায় এরকম নিয়ম আছে, শীতকালে যখন এমনি দূষণ বাড়ে তখন কনস্ট্রাকশন বন্ধ করে দিতে হয়। আমাদের শহরে এরকম কোনো নিয়ম নেই। দেখুন, আমি প্রথমে শ্বাস প্রশ্বাসের অধিকার একটা ইস্যু, তো এবছরই একদম শুরুতে অশ্মি সাপ্রে বলে একটি মেয়ে, ব্যাঙ্গালোরের মেয়ে, এটা অনেকটা ছড়িয়েছিল, ভাইরাল হয়েছিল, প্রধানমন্ত্রীকে একটা চিঠি লিখেছিল এবং সে বলেছিল তার জন্য না, তার মতো অসংখ্য লক্ষ লক্ষ মেয়ে, ছেলে মেয়ে শ্বাস প্রশ্বাসের অধিকার চাইছে, জন্মগত অধিকার, যেটা আপনি বলছেন ফান্ডামেন্টাল রাইট, সুপ্রিম কোর্ট বলছে। এবং বলেছিল দুটো জিনিস প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছিল। ভেবেছিল এই সরকার, মানে আমাদের সরকারগুলো খুব সহৃদয়, যে বলেছিল প্রশাসন যে নিয়ম কানুন আছে সেগুলোকে লাগু করুক আর মানুষকে সচেতন করুক। 13 বছরের মেয়ে আজকে সত্যি ভারতবর্ষের হয়তো প্রতিটি আমাদের যারা সন্তান সন্ততি, তারা হয়তো এটাই প্রে করছে তার বাবা মার কাছে, যে তারা কি আগামী দিনে একটা সুস্থ স্বাভাবিক পৃথিবী পাবে। আমার এইখানেই, আপনি যে প্রশ্ন করছেন এখানেই আমি বলতে চাই যে ডক্টর দত্ত যে কথাটা বললেন, যে উন্নত দেশগুলোতে, মানে একটু এগিয়ে থাকা দেশগুলোতে উনি যে পেশেন্টদের দেখেন, তারা যারা সিগারেট খায়, স্বেচ্ছায় যারা সিগারেট খায় তাদের দেখেন। আর এখন উনি বলছেন এই 25 বছরের মধ্যে যে দেখে মনে হচ্ছে পুরো পশ্চিমবঙ্গের অধিকাংশ লোক যেন সিগারেট খাচ্ছে। তাহলে আমরা যারা প্ল্যানার, আমরা যারা মানুষ, যারা শহরটাকে আগামী দিনে তৈরি করার কথা ভাবছি, একটা হচ্ছে নিয়মকানুন এবং এমনভাবে শহরটাকে, তার ট্রান্সপোর্ট পলিসি, তার এই যে আপনি বলছেন যে ট্রান্সপোর্টের সাথে হচ্ছে, একটু আগে মিস্টার ঘোষ যেটা বলার চেষ্টা করেছিলেন, যে উনি একসময় লড়াই করেছিলেন যে 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 গাড়ি রাস্তা দিয়ে যাবে তার জ্বালানির ইউজ কিভাবে হচ্ছে। এই যে পরিকল্পনা, এই পরিকল্পনাগুলো কিন্তু অনেকগুলো আছে। দুর্ভাগ্য কি জানেন তো, একটা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা, আর একটা হচ্ছে মানুষের শিক্ষা, সচেতনতা, দুটারই অভাব। আমি কেন বলছি, আপনার মনে আছে যখন 2008-9 সালে যখন আলটিমেটলি কোর্টের রায়, রাজ্য সরকার মেনে নিল যে ওই অটো এলপিজিতে হবে, একটা পলিটিক্যাল পার্টি কিন্তু লড়াই করলো, কেন তাদের কি হবে। পরিবেশের ক্ষেত্রে কিন্তু এই লড়াই করা যায় না। মানে আজকে দিল্লিতে যেটা ঘটছে, তাতে যদি কোনো পলিটিক্যাল পার্টি যদি মনে করে যে আমার ভোট ব্যাংক খারাপ হয়ে যাবে যদি খড় পোড়ানো বন্ধ করি, আর আমার এখানে পশ্চিমবঙ্গে ভোট ব্যাংক নষ্ট হয়ে যাবে, শীতের আগে যদি বাজি পড়ে, যদি ভয়ঙ্কর রকম বাজি পড়ে, কিংবা যে আপনি যে কথাটা বললেন, যে গাড়ি ঘোড়া চলছে যার 10 বছরের পরে বন্ধ হয়ে যাওয়া উচিত, আমি দেখব না, তাহলে কিন্তু তারা মরণ ফাঁদ তৈরি করছে আমাদের। এখানে ব্যাপারটা এত সহজ সরল ভাবে দেখলে হবে না। এক, আজ আমার রোজগার কতটা এফেক্টেড হচ্ছে, আর 2, কাল আমার সন্তান ক্লিন এয়ার, পরিশুদ্ধ বাতাসে নিঃশ্বাস নিতে পারছে কিনা, এই দুটোর কনফ্লিক্ট না, দুটো না, প্লাস আমিও, উনি যেটা বললেন যে ধরুন আমি আজকে যদি অনেকেই বলছেন যে আগামী কাল আমার সন্তান অসুস্থ হবে, এটা নিয়ে আমি আগে ভাববো না, আজকে আমার সন্তান খেতে পাবে না সেটা নিয়ে আমি আগে ভাববো। আমার অটোটা আমি যদি চালাতে না পারি, আমার রোজগার বন্ধ হয়ে গেল। না, তা কিন্তু এবার পলিটিক্যাল পার্টি সবসময় খুব শর্ট টার্ম ভিশন নিয়ে কাজ করে। 3টে গাড়ি যার চালাচ্ছে তার সন্তান খেতে পাবে না বলে না, এই ভয়ঙ্কর ভোগবা তাকে এমন একটা মানসিকতা দিয়েছে, তার 3টে গাড়ি চাই, তার 3টে বাড়ি চাই, আরো 20টা লোককে অসুস্থ করছে। ফলে এইখানেই
দরকার হচ্ছে মাত্রাতিরিক্ত আচ্ছা, যাতে এখানে আমি না- আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো। আপনি যেহেতু এই কলকাতা শহরের নগরায়ণ সম্পর্কে মোটামুটি আপনার স্পষ্ট ধারণা আছে, কলকাতা শহরে যে কোনো জায়গায় একটা কনস্ট্রাকশন মানে দূষণ হবেই। কলকাতায় অন্তত, আমি জানি না সঠিক সংখ্যা আপনার কাছে, বহু এরকম ঘর আছে, বাড়ি আছে, ফ্ল্যাট আছে যেখানে কেউ থাকে না। একদম তাই, সারা ভারতবর্ষে সেগুলো তৈরি করার সময় যা দূষণ, সেই দূষণ আমাদের অ্যাকসেপ্ট করতে হয়েছে, কিন্তু সেইগুলো তৈরি হয়ে ফাঁকা পড়ে আছে। এরকম কত? দুটো দিক, একটা হচ্ছে যখন তৈরি হচ্ছে দেখবেন শীতকালে এই যে গ্র্যাপ 4 স্টেজ বলেছে দিল্লিতে, কি বলেছে, বাইরে থেকে গাড়ি আসা বন্ধ করতে হবে যে এমার্জেন্সি ছাড়া, আর সমস্ত কনস্ট্রাকশন বন্ধ করতে হবে। কারণ কনস্ট্রাকশন সিমেন্ট বালি যে ধুলো বালি ঘুরে বেড়াচ্ছে সেটা ভয়ঙ্কর রকমভাবে ক্ষতি করে লাংসে। আজকে যখন এই ঘটনা ঘটছে, রাজ্য সরকারকে তো বলতে হবে যে আমাকে কনস্ট্রাকশন সাইটে কন্ট্রোল আনতে হবে, প্লাস আমি কেন কলকাতার মতো শহরে এত বাড়ি অ্যালাউ করব, কারণ আমার কলকাতা শহরের ধারণ ক্ষমতা যেটা, তার বাইরে আমি যাচ্ছি। সবাই জানে কলকাতা প্রচন্ড ডেন্সলি পপুলেটেড সিটি, সেখানে আর কোনো ফার্দার রেসিডেন্সিয়াল বিল্ডিং বাড়তে দেওয়া উচিত না, বরঞ্চ যেমন আমি আগের দিন একটা ট্রামের, আপনি সাংঘাতিক কথা বলছেন। আমি বলছি এই কখনো হয় নাকি? ট্রামের যে জমি, আমি বলেছিলাম ট্রাম থাকবে কি থাকবে না পরের কথা, কিন্তু ওই যে পাবলিক প্রপার্টি 400 কাঠা জমি কেন আমি কনস্ট্রাকশন করতে দেব? শহরের ফুসফুস আমি নিজেই বন্ধ করে দিচ্ছি। ফলে সরকারকে বলতে হবে শহরের মধ্যে যার বাড়ির আর দরকার নেই তাকে যেন আমি কন্ট্রোল করি, সে গিয়ে শহরের বাইরে করুক। ওপেন এরিয়াতে শহরের মধ্যে যার গাড়ি দুটো আছে তাকে বলুন, দিল্লি যেটা করেছে সরকার। বিমান বাবু, আমাদের আলোচনাটা এবারে এগোই। আমি সৌমেন্দ্র বাবুর কাছে আসবার আগে আরেকটা পরিসংখ্যান আপনাদের কাছে দেখাতে চাই। কলকাতা শহরের কোন এলাকায় দূষণ কতটা, এরও তো একটা হিসেব পাওয়া যায়, এবং AQI.in এ এই সম্পর্কে ডেইলি আপডেট হয়। এবং আমাদের আজকের আপডেট বলছে সব থেকে এগিয়ে ফোর্ট উইলিয়াম চত্বর, কলকাতা ময়দান চত্বর, সেখানে AQI 143। তারপরে ঢাকুরিয়া, সেখানে AQI 125, এবং ঢাকুরিয়ার পরে তার ঠিক পিছনেই রয়েছে বালিগঞ্জ, খুব বেশি পিছনে নয়, AQI 123। তার পরে রয়েছে যাদবপুর, সেখানে AQI 111। আমি একটা সংযোজন করবো, এই একিউটা বলছে অ্যাভারেজ, Average, এগুলো সবই average। সময় মানে যখন ইম্পর্টেন্ট সময় তখন 300 ক্রস করে যাচ্ছে, 300 ক্রস করে যাচ্ছে। বিপজ্জনক। অ্যাভারেজ বললে কিন্তু জিনিসটা অনেকের কাছে গোল গোল লাগবে। বেশিরভাগ সাউথ ক্যালকাটা, হ্যাঁ, বেশিরভাগ যেমন সাউথ ক্যালকাটা। বালিগঞ্জ ভয়ঙ্কর রকম ভাবে পলিউটেড, আপনি যেখান থেকে আসছি, ফলে ও কিন্তু AQI সেখানে 100 নয়। না না, ওটা অ্যাভারেজ, সারাদিনের অ্যাভারেজ। বিমান আমি আসছি ভোর 5টা থেকে 9টা অবধি একটা AQI-টা হাই থাকে, আবার সন্ধ্যাবেলা 7টা থেকে রাত্রির 11টা অবধি AQI হাই থাকে, টেম্পারেচারটা যখন ডাউন হচ্ছে। পার্থ যা বলছে আমার তো মনে হচ্ছে পার্থ সরকারের পক্ষে বলছে, এত কম। কারণ যখন পিকেতে যায় অফিস টাইমে তখন 100 বেড়ে যায়, মানে যদি 143 বলছে ওটা 243। আজকে যেমন অনেক জায়গায় 300 আছে। না না না, আমি আবার বলছি, আমি AQI.in এর ডেটা আপনাদের দিচ্ছি, যেটা রোজ আপডেট হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এটা অ্যাভারেজ ডেটা, 24 ঘন্টার অ্যাভারেজ ডেটা। আমরা যখন বলছি যে কলকাতার AQI 106, তার মানে অ্যাভারেজ AQI 106, কিন্তু ঠিক এই মুহূর্তে আপনি যদি খোলেন AQI.in, সেখানে দেখা যাবে যে 212 দেখাচ্ছে। এবং এখানে একটা ইন্টারেস্টিং, কলকাতা শহরের ইম্পর্টেন্ট জায়গায় এটা দেখার জন্য যে বোর্ডগুলো আছে সেগুলো অকেজো, মানে যেখানে AQI 300 হচ্ছে সেখানে আপনি দেখতে পাচ্ছেন না। পার্থ দেখো, আমি আমি বলি রবীন্দ্র সরোবরে বোর্ডটা খারাপ। আমি জানি না সেটা সরকার তথ্য গোপন করছে না, দূষণ নিয়ন্ত্রণ তথ্য গোপন করছে না, বোর্ডটা খারাপ হয়ে পড়ে আছে। কারণ সুপ্রিম কোর্ট বলেছে যে লোকাল পিপলদের জানা দরকার ওই এরিয়াতে যে যারা পাসার বাই যারা পাস করবে তারা কি পলিউশনের চিত্রটা আছে, মানে কটা সিগারেট খেতে খেতে যাচ্ছে এবং সেটা রবীন্দ্র সরোবরের মতো ইকো সেন্সিটিভ জোনে খারাপ। বালিগঞ্জ যেটা হাইস্ট যাচ্ছে সেখানে খালি সেফ লিমিট দেখাচ্ছে, অ্যাকচুয়াল ডাটা দেখাচ্ছে না। এটা কিন্তু ভীষণ মানে এনভায়রনমেন্টাল ক্রাইম, এটা সরকারের উচিত না। আচ্ছা, আমি তোমাকে পার্থ, যেটা তুমি ওর ডোমেন যেটা কনস্ট্রাকশনের ব্যাপারে জিজ্ঞেস করেছিলে, সেটা হচ্ছে যে আমাদের এখানে মেট্রোর কাজ হচ্ছে চারদিকে। তো এই যে কনস্ট্রাকশন মেটেরিয়ালসগুলো, এটা পলিউশন কন্ট্রোল বোর্ড বলেছিল কভার করে রাখতে, সব জায়গায় ওপেন পড়ে থাকে। মানে ইভেন তোমার পাড়াতে যে কনস্ট্রাকশন হচ্ছে সেখানেও ওপেন পড়ে আছে, বালি সিমেন্ট সব ওপেন পড়ে আছে, সেই ধুলোগুলো উঠছে। আরো একটা জিনিস পাবলিকলি ক্যারি করা হয়, সেগুলো সেরকম একটা গাড়ির পিছনে যদি আপনার গাড়ি থাকে, আরো একটা জিনিস তাহলে আপনি সেটা পুরোটাই আপনার শরীরে ইনডাইরেক্টলি। আরেকটা জিনিস আমরা খেয়াল করছি না, কলকাতায় যখন জলস্তর নামছে শীতকালে,
ধুলি বাড়ছে, কারণ মাটিতে জল কমে গেলে সেই ধুলো ছড়িয়ে পড়ে। ফলে আপনি এটা ইন্টার রিলেটেড, মানে কলকাতায় যত ডিপ টিউবওয়েলের জল নিজে তুলছি, গড়ে এখন 1 ফুটের বেশি প্রতি বছর মাটির জল নিচ থেকে তুলে উঠে আসছে, ফলে ওপরের স্তরটা রুক্ষ হয়ে যাচ্ছে। যেই রুক্ষ হচ্ছে তখনই তো শুকনো তখন মাটি শুকনো উঠবে। জিনিস বেরিয়ে আসে, ফলে এটাও একটা কারণ। বেশ, কলকাতার না, আচ্ছা কলকাতার এবার যে- একটু সলিউশন নিয়ে আলোচনা করা যাক। আমরা শুধুই ভয়ঙ্কর দিকগুলো নিয়ে আলোচনা করছি, কিন্তু মানুষকে কোনো জায়গায় তো একটা রাস্তা দেখাতে হবে যে আপনি এটা করুন, অন্তত কিছুটা প্রোটেকশন পাবেন। আমি আবার ডক্টর দাস আপনার কাছে ফিরি। আমরা করোনার সময় মাস্কে অভ্যস্ত হয়েছিলাম, আজকে দূষণের জন্য অন্তত এই 3টে মাস আপ টু ফেব্রুয়ারি প্রত্যেকটা মানুষকে কি আপনি প্রেসক্রাইব করবেন যে রাস্তায় বেরোনোর সময় মাস্ক ব্যবহার করুন? দেখুন, এটা আমি জানি না কতটা প্র্যাকটিক্যাল, তবে যারা সাসেপ্টেবল আর কি, যেমন ধরুন যাদের সর্দি কাশির একটা ধাত আছে, বয়স্ক মানুষ, ইমিউনোসাপ্রেসেন্ট, বা যাদের ফ্রিকোয়েন্টলি ধরুন আপনাদের বাড়িতে ওই ইনহেলার বা নেবুলাইজেশন নিতে হয়, অনেক ধরনের ওষুধপত্র খাচ্ছেন, ডায়াবেটিক পেশেন্টস, ক্যান্সার পেশেন্টস, যারা সাসেপ্টেবল, যাদের খুব সাধারণ ব্যাপারেই আর কি সর্দি কাশি হতে পারে এবং অনেক সময় সিরিয়াস আকার ধারণ করে, বা যেসব বাচ্চা স্কুল গোয়িং বাচ্চা যারা একটা মানে অ্যালার্জির একটা সমস্যা আছে, বারবার শ্বাসকষ্ট ভোগে, যেখানে অনেক সময় অক্সিজেন বা নেবুলাইজেশন দিতে হয়, যারা এই ধরনের যারা একটু সাসেপ্টেবল গ্রুপ আর কি, বোথ মানে চিলড্রেন এজ গ্রুপ বা মানে একটু এল্ডার এজ গ্রুপ, এদের কিন্তু অবশ্যই আমরা রেকমেন্ড করবো যে মাস্ক পরে যাওয়া। সেটা যেটা নিজের একটা তো হচ্ছে পলিউশন থেকে বাঁচা, এবং অনেক সময় ঠান্ডার সময় যে সাধারণ ভাইরাল ইনফেকশন থেকে যেগুলো ক্রস রিঅ্যাকশন হয় বা অন্য ক্ষেত্রে ছড়িয়ে পড়ার টেন্ডেন্সি থাকে, যেমন স্কুল টুলে যেগুলো খুব কমন আর কি, বা যেগুলো কমন স্পেসে, এক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু সবসময় রেকমেন্ডেড যে আপনি নিজেরও প্রোটেকশন পাচ্ছেন, যেটা আপনার বোধ মানে বাই ডিরেকশন আর কি, যেটা আপনার এয়ারের যে মানে খারাপ জিনিসগুলো আপনি অনেকটা হলে প্রিভেন্ট করতে পারছেন। আর সেকেন্ড হচ্ছে যে ব্যাকটেরিয়াল যেগুলো মানে ইনফেকশন, পার্টিকুলার ভাইরাস, স্মল পার্টিকলস আর কি, সেগুলো থেকেও সম্ভব। ফলে সাসেপ্টেবল ইন্ডিভিজুয়াল যারা ভোগার চান্স আছে, অল্পতে ঠান্ডা লেগে যায় বা ব্রঙ্কাল অ্যাজমা, সিওপিডি, এমফাইসিমা, এদের কিন্তু আমার মনে হয় মাস্ক পরে চললে কিন্তু অনেকগুলো কিছু হসপিটালাইজেশন বা মেডিকেল কমপ্লিকেশনগুলো কিন্তু অনেকটাই এড়ানো সম্ভব। আমি ডক্টর দত্তর কাছে এবার ফিরি। ডক্টর দত্ত, আমি খোঁজ করার চেষ্টা করছিলাম যে কলকাতা শহরে দূষণ সংক্রান্ত অসুখের কোনো অফিসিয়াল ডেটা, কোনো কাজ হয়েছে কিনা এই ব্যাপারে। আমি যেটুকু পেয়েছি তাতে শেষ যে কাজ অফিসিয়ালি হয়েছিল এবং বিভিন্ন কর্পোরেশনের ক্লিনিকগুলোতে ডেটা নেওয়া হয়েছিল যে কি ধরনের রুগী আসছে, যাতে বোঝা যায় কলকাতার কোন পকেটে কি ধরনের সিওপিডি রুগী বা কোনো লাং ডিজিজের রুগী কি ধরনের সংখ্যায় আছে, সেটা 2014, অর্থাৎ আজ থেকে প্রায় 10 বছর আগে। এবং 2017-18 পরবর্তীতে অনেক পেপারে আমি দেখলাম যে ওই 14 ডেটাকেই রেফার করা হয়েছে। আর একটা ডেটা আমার কাছে আছে যেটা 2019-এর, বলছে ইন্ডিয়া 2000, এটা সর্বভারতীয় ডেটা, ইন্ডিয়া 2019 ডেথ টোল ফর PM 2.5, পার্টিকুলেট ম্যাটার 2.5 মাইক্রনের নিচে আছে বা শরীরে ঢুকেছে এরকম অসুখের কারণে, বলছে অ্যানুয়াল মিন লেভেল গোটা দেশের সারা বছরে মোটামুটি গড়ে এই 2.5 PM, এটা 83 মাইক্রোগ্রাম পার কিউবিক মিটার থাকে, যেটা আমি একটু আগে শুরুতেই বলছিলাম যে 50 মানেই অনেক বেশি বলছে হু, 30-এর কাছে থাকা উচিত, সেটা গড়ে 83 থাকে এবং 16.6 টাইমস যা হুজ গাইডলাইন তার থেকে বেশি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত গাইডলাইনে 16 গুণ বেশি। বলছে 70 ডেথস পার 1 লাখ ডেথ। আমাদের গোটা দেশে 1 লক্ষ মানুষের মৃত্যু হলে তার মধ্যে 70 জনের মৃত্যুর কারণ এই পার্টিকুলেট ম্যাটার 2.5। এটা একটা অফিসিয়াল ডেটা আমি পাচ্ছি, এই AQI.in বলছে। এবং অ্যাট্রিবিউটস টু এই 70টা ডেথস অ্যাট্রিবিউটস টু ফাইন পার্টিকেল পলিউশন, তার মধ্যে 30% COPD, 24% LRI বা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন, 23% হচ্ছে স্ট্রোক, 22% ইসকেমিক হার্ট ডিজিজ। আমি আপনার কাছে এটা জানতে চাই যে আমরা করোনার মতো একটা বিষয় পেরিয়ে এসেছি, 3 বছর পেরিয়ে এসেছি এই সমস্ত ডেটার পরে, এবং করোনা তো সবার আগে আঘাত করেছে মানুষের ফুসফুসে। ফলে আজকের দিনে নাগরিক হিসেবে প্রত্যেকটি মানুষ তো একটা দুর্বল ফুসফুস নিয়েই বেঁচে আছে, তারপরেই দূষণ, এটা কি একটা অন্য মাত্রা যোগ করছে? ইট ইজ অ্যানাদার ডাইমেনশন, অ্যানাদার টাইপ অফ থ্রেট টু হিউম্যান লাইফ। অফকোর্স ইট ইজ। এটা করোনা হোক না হোক, এটা একটা বিরাট বড় বেঁচে থাকার এগেইনস্টে একটা থ্রেট। আমরা যে আজকে শুধু লাং নিয়ে কথা বলছি, ইটস নট জাস্ট লাং। লাংটা নিয়ে এত কথা এই জন্যই হয় কারণ
যখন একটা একিউআই উঠছে, আমরা সঙ্গে সঙ্গে একটা অ্যাজমা সিওপিডি পেশেন্ট হাঁপাতে শুরু করছে, সেটা আমি চোখে দেখতে পাচ্ছি। ডক্টর দাস যে ধরনের পেশেন্টের কথা বলছিলেন, তাদেরটা আমি ইমিডিয়েটলি দেখতে পাচ্ছি, তাদের ইমিডিয়েট। এইবার আরো যারা আমরা নর্মাল মানুষ, যারা এটা এক্সপোজ হচ্ছে ফর লং টাইম, আমাদের স্ট্রোকের চান্সেস বাড়ছে, যে কোনো হার্ট অ্যাটাকের চান্স বাড়ছে, নানা রকম অ্যালার্জিক রিয়াকশনস এগুলোর চান্স বাড়ছে। ইভেন একটা বাচ্চা জন্মায়নি, মায়ের পেটে রয়েছে যে বাচ্চা, তারও কিন্তু একটা গ্রোথ রিটার্ডেশন, তার ব্রেনের ডেভেলপমেন্টাল ড্যামেজ, এইগুলো কিন্তু লং টার্ম এফেক্ট যেটা হচ্ছে। এবং এটা যেহেতু রিসার্চে, এটা যেহেতু ইমিডিয়েট এফেক্ট নয়, এটা লং টার্ম, এই জন্য এটার হয়তো আপনি অতটা ডেটা আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু যেটা যারা এটা নিয়ে ডিল করছে তারা কন্টিনিউয়াসলি এটা ফেস করছে, যে এটা জাস্ট লাংটাকে ড্যামেজ করছে না। এই যে বলছেন আজকে 2.5 মাইক্রনের নিচের জিনিসগুলো লাঙের ক্ষতি করছে, পয়েন্ট তার মধ্যে আরো যেটা ছোট, যেটা 1 মাইক্রনের নিচে, 0.1 মাইক্রনের নিচে, এই ছোট ছোট পার্টিকেল গুলো কিন্তু শুধু লাং নয়, লাংয়ের মধ্যে যাওয়ার পরে ক্যাপিলারির ভেতর দিয়ে পুরো ব্লাডে চলে যায়, এবং ব্লাডে গিয়ে বডির সারা জায়গায় ছড়িয়ে, এবং প্রত্যেকটা জায়গায় এটা টক্সিক, এবং প্রত্যেকটা জায়গায় এটা ড্যামেজ। সুতরাং মানে এটার থেকে আর কি বাঁচার কথা বলছিলেন না, আজকে যদি আমি ভাবি হ্যাঁ শর্ট টার্ম প্রবলেম দেখবে না, ডেফিনেটলি এই মানুষগুলো মাস্ক ইউজ করবে। এবার যারা নর্মাল, যাদের এখন ইমিডিয়েট কিছু প্রবলেম হচ্ছে না, তারা মাস্ক ইউজ করতে হয়তো তাদের হেজিটেশন হবে, অড লাগবে, কিন্তু তাদেরও কিন্তু একটা লং টার্ম ড্যামেজ হয়ে চলেছে। তারা আজকে যদি নাও বুঝতে পারে যে মানুষটার হয়তো সারা জীবন নর্মালি বাঁচার কথা ছিল, তাকে হয়তো আমি দেখবো 60 বছর 65 বছর বয়সে গিয়ে প্রত্যেক বছর সে শ্বাসকষ্ট নিয়ে হসপিটালে আসে, কিংবা বাড়িতে তাকে আরেকটা জিনিস বাড়িতে তাকে তো ওষুধ রেগুলার খেতে হবে। আপনি এখন খোঁজ করলে দেখবেন প্রচুর মানুষ একটা লং টার্ম অ্যান্টি অ্যালার্জি ডাক্তার তাকে দিয়ে রেখেছে। আমরাই প্রচুর লিখি, আমি তো মজা করে এটা বলি যে আমার তো অ্যান্টি অ্যালার্জিক হ্যান্ডরাইটিং প্র্যাকটিস, মানে এত অ্যান্টি অ্যালার্জিক টানা 2 মাস, টানা 6 মাস মানুষকে অ্যান্টি অ্যালার্জিক কেন দিতে হচ্ছে? বিকজ অফ দিস। আর যেটা আপনারা ডিসকাশন করছিলেন, একটু জাস্ট অ্যাড করি, সেটা হচ্ছে আজকে কলকাতার টেম্পারেচার কিন্তু মাত্র 28-29, মানে এখনো শীত পড়েনি, ঠিক আছে? সুতরাং এই জন্য আমাদের একিউআইটা কম্পারেটিভলি কম দেখছি দিল্লির থেকে। আদারওয়াইজ আমরা কিন্তু প্রোডাকশনে কোথাও পিছিয়ে নেই, আমরা সেম প্রোডাকশন করছি, কিন্তু যেহেতু শীতকালটা সেভাবে পড়েনি, গরমকালে যেটা হয় তলার দিকের পলিউটেড এয়ারটা একটু উপর দিকে উঠে যায় বলে আমরা একিউআইটা একটু ডাউন দেখছি। এটাই আপনি আমার সাথে 1.5 মাস পরে বসুন এবং দেখুন, দেখবেন একিউআই কিন্তু ডাবল হয়ে গেছে। আর শুধুই মাত্র একটা তো ডেফিনেটলি রাস্তার গাড়ি ঘোড়া ইম্পর্টেন্ট, কিন্তু তার সাথে সাথে অনেক কিছু আছে যেগুলো সাধারণ মানুষ করতে পারে। প্রিভেনশন মানে শুধুই মাস্ক আর মানে এয়ার পিউরিফায়ার নয় বাড়িতে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ধূপকাঠি জ্বলছে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আজকাল দেখছি একটা করে গাড়ি আসছে, এবং গাড়িতে চিকেন ম্যারিনেট করে নিয়ে এসে সেটাকে কাবাব বানানো হচ্ছে ওপেনলি চারকোল গ্রিল পেয়ে গেছে, যতটা কম ছিল আমাদের কমানোর কথা, যে রাস্তায় বিক্রি হয় সেখানে চারকোলের বদলে অন্য কিছু করে নেবো, তার বদলে নতুন নতুন চারকোল গ্রিল করে যাচ্ছে। তো এগুলো তো ছোট ছোট ইস্যুস না, মানে বড় বড় তো ইস্যুস আছে যেটা গভর্নমেন্টকে ডিরেক্ট ইন্টারভেন করতেই হবে। না, কিন্তু আপনি আজকে যেগুলোর কথা গাড়ি বলছেন এগুলো ইম্পর্টেন্ট এই জন্য যে এগুলো আবার সংখ্যায় অনেক আর বেশি, আরেকটা জিনিস, এবং আরেকটা জায়গা এই দেখবেন টোটাল ভুসুড়ি, কন্ট্রিবিউশন মানে টু পলিউশন হাওড়ার ভুসুড়ি ইজ দেখবেন ভেরি ভেরি প্রচুর হাই। হাই সোমেনবাবু, আমাদের আলোচনার একদম শেষে, আমরা তো সমস্যা নিয়ে আলোচনা করলাম, আমার ধারণা যারা এই অনুষ্ঠান দেখছেন তারা মোটামুটি বুঝেছেন এবং এই গুরুত্বটাও বুঝেছেন কেন এই আলোচনা আমরা প্রাইম টাইমে বসে টেলিভিশন চ্যানেলে করছি, কোথায় বিপদ। কিন্তু এই দূষণ থেকে বাঁচার যে রাস্তাগুলো অধিকাংশই হচ্ছে উন্নয়নকে থামিয়ে দেওয়া, গাড়ি যদি রাস্তায় না চলে, গাড়ি যদি বিক্রি না হয়, তাহলে তো ডেভেলপমেন্ট ইন্ডেক্স থেমে যাবে। না, অ্যাকচুয়ালি সাস্টেনেবল ডেভেলপমেন্ট দরকার। মানে জুতো আবিষ্কারের সেই লাইন মনে আছে তো, চর্ম দিয়া মুড়িয়ে দেওয়া পৃথ্বী। নতুন গাড়ি কিন্তু করেন না 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 না, ওই একটা কথা ডক্টর দত্ত বলেছিলেন, যদি খেয়াল করেন, উনি বলেছিলেন বাইরে উনি দেখেছেন অধিকাংশ পেশেন্ট এই ধরনের যারা সিগারেট খায়, কিন্তু পরিবেশ থেকে, মানে আজকে যদি লন্ডনের সাথে তো আমরা বারবার তুলনা করি, আপনি লন্ডনের এয়ার কোয়ালিটি ইন্ডেক্সটা আপনি এই মুহূর্তে দেখুন তো, দেখবেন 0 to 15 মধ্যে। তার কারণটা কি? লন্ডন শহরে এত গাড়ি চলছে। উনি যেটা বলতে চাইলেন যে আমার পরিকল্পনাই হবে এমনভাবে যে আমার গাড়ি চলবে, আমার বাড়ি হবে, আমার ল্যান্ড ইউজ হবে, সব কিছু
এনভায়রনমেন্টকে সামনে রেখে সাস্টেনেবল এ ব্যাপারে ডেভেলপমেন্ট সব হবে। থেকে বড় উদাহরণ হচ্ছে চীন। লন্ডন কিন্তু পলিউশনের দিক থেকে খুব অ্যালার্মিং জায়গায় সে অর্থে ছিল না, কিন্তু চীন, বেজিং, সাংহাই, দিল্লির মতো অবস্থা ছিল আজ থেকে কয়েক বছর আগে। আজকের হিসেব বলছে ধরুন বেজিং এ আজকে AQI হচ্ছে 63, সাংহাইতে AQI হচ্ছে 38। না, তারা করলো কি করে? তার কারণ হচ্ছে এই যে টাউন প্ল্যানিং যে বলছেন না পরিকল্পনা, আপনি রাজ্য সরকারকে জিজ্ঞেস করবেন যে আমাদের কোনো এনভায়রনমেন্টাল প্ল্যান, মাস্টার প্ল্যান আছে কিনা, ইভেন শহরের মাস্টার প্ল্যান। হ্যাঁ বলুন আপনি। চীন ইলেকট্রিক ভেহিকলস নিয়ে এলো, একদম যত ইলেকট্রিক ভেহিকলস আসবে, সিএনজি ভেহিকলস আসবে, অর্থাৎ ক্লিন টেকনোলজি ডেভেলপ হবে। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। তুমি ডক্টর দাসকে জিজ্ঞেস করলে মার্কসের কথা, মার্কসটা হচ্ছে ক্লিন আপ টেকনোলজি। ডক্টর দত্ত কিছু বলছেন, বলুন। ডক্টর দত্ত বলুন। বলতে চাইছিলাম যে এটার জন্য সকলের সম্মিলিত চেষ্টা দরকার। একটা ছোট ইনফরমেশন দিতে চাইছিলাম, সেটা হচ্ছে চায়না পেপার তৈরি বন্ধ করে দিয়েছে, পেপারের কারখানা বন্ধ করে দিয়েছে। আজকে ওয়েস্ট বেঙ্গলে পেপার টিস্যু তৈরি হচ্ছে, যেগুলো চায়না এক্সপোর্ট হচ্ছে। চায়না সবকিছু অন্য জায়গায় এক্সপোর্ট করে, আজকে এই জিনিসটা তারা ইম্পোর্ট করছে এবং তারা দিচ্ছে আমরা মানে যেহেতু Pollution গাছটা টা জরুরি, তারা পেপার বানানোই বন্ধ করে দিয়েছে যে গাছ কাটা চলবে না। আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের ক্লিন টেকটাকে জোর দিতে হবে। যেমন অল্টারনেটিভ ফুয়েল কি আছে, ক্লিন এনার্জি, যেমন ইলেকট্রিক ভেহিকলস কিছুই নেই বলতে গেলে, 1000 ইলেকট্রিক গাড়ি ভেহিকলস আদৌ কি একটা ফিজিবল সলিউশন, মানে এখনো কি সাকসেসফুল সেই অর্থে? না, ইলেকট্রিক ভেহিকল, অর্ডিনারি ইলেকট্রিক ভেহিকলের যে দাম, কতজন সেটাকে এক্সপেয়ার করতে পারে? সেটা যত বেশি প্রোডাকশন হবে সেটা কমে যাবে। আর একটা হচ্ছে সিএনজি, যেটা আজকে বাস মালিকরা বাস বাদ দেওয়ার জন্য আন্দোলন করছে। সিএনজির দাম ডিজেলের থেকে অনেক কম, প্লাস ক্লিন ফুয়েল। আজকে যদি সিএনজি নিয়ে আসতো অনেক ভালো হতো। আর একটা বলি, যেটা উনি বললেন গ্রিলের কথা, ওই চারকোলের কথা, 10,000 রাস্তায় ফাস্টফুডের দোকান, যারা রোল তৈরি করছে, চাউমিন তৈরি করছে, সব কয়লার উনুনে। এই কয়লার উনুনগুলোকে তোমাকে চেঞ্জ করতে হবে, আইদার তোমাকে গ্যাস আনতে হবে বা অথবা ইলেকট্রিক ওভেন আনতে হবে, যেটা মুখ্যমন্ত্রী আগে বলেছিল। তার মানে এখানে একটা পলিটিক্যাল কনফ্লিক্ট থেকেই যাবে। যে না পলিটিক্যাল, দেখুন আরেকটা আপনি জিনিস যদি বলি, কলকাতার একটা কথা বলছি পরিকল্পনার বলে মধ্যে প্রফেশনালদের হাওড়া বাদ দিয়ে দেন, আপনি যদি শহর পরিকল্পনার ক্ষেত্রে যদি যে টেকনোলজি আপনি বলছেন সে তো ব্যবহার করতে জানতে হবে, তার জন্য তো পরামর্শ তো দরকার, তার জন্য তো গভর্নমেন্টের অফিসার দরকার। আমি বলছি সুপ্রিম কোর্ট হোক, হাইকোর্ট হোক, যাই হোক, যেমন পুলিশের রোল আছে, তেমনি এই যে ডেভেলপমেন্ট অথরিটিগুলো আছে, কর্পোরেশন আছে, তাদেরকে তো ক্লিন টেকনোলজি ইমপ্লিমেন্টেশন জানতে হবে, প্রফেশনালদের রাখতে হবে। দেখুন, সেটা আমাদের নেই। হাতে সময় শেষ। এটা এমন একটা বিষয়, এ নিয়ে আরো 1 ঘন্টা কথা বলা যায়। তবে সবশেষে একটা লাইন আমি আপনাদের বলতে চাই, দূষণের বা দূষণ বিরোধী এই সমস্ত বক্তব্যের খুব একটা বড় কাজ হয় না, তার অন্যতম আরেকটা কারণ আছে। তাহলে এটা নিয়ে আমরা ভাবি এই শীতকালের 3টে মাস, যেই শীতকাল চলে যাবে মোটামুটিভাবে এয়ার ক্লিন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমরা এটা নিয়ে আর চিন্তা ভাবনা করা বন্ধ করে দিই। আমি জানি না অদূর ভবিষ্যতে আমরা এরকম সময়ের দিকে যাব যখন এইটাই 4টে মাস, 5টা মাস, 6টা মাস ধরে ভোগাবে আমাদের। তখন হয়তো আমরা আমাদের আরেকটুখানি কানে জল ঢুকবে। আমি আগেই বলছিলাম যে কানে জল ঢোকাটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু অন্তত আজকের এই অনুষ্ঠানে প্রশাসন কি করছে, সরকার কি করছে, সুপ্রিম কোর্ট, দেশের হাইকোর্টগুলো কি করছে, আমরা সেদিকে নজর রাখবো, বা তাদের ভূমিকা আমি অস্বীকার করছি না। কিন্তু আমরা প্রত্যেক ইন্ডিভিজুয়াল, প্রতিটি মানুষ যারা এই ব্যাপারটা সচেতন হলাম, তারা যদি আমাদের দায়িত্বটুকু অন্তত পালন করি বা এইটুকু শপথ নিতে পারি যে আমার জন্য যেন দূষণ না হয়, তাহলে আমার ধারণা কিছুটা কন্ট্রিবিউশন অন্তত আমাদের তরফ থেকে থাকবে। এবং এটা যদি আমরা করতে পারি, আমাদের দর্শকদের মধ্যে এই সচেতনতা যদি তৈরি করতে পারি, আজকের অনুষ্ঠান সেক্ষেত্রে সার্থক। আমাদের সঙ্গে আজকে যারা সময় দিলেন, সৌমেন্দ্র বাবু, এদিকে বিমান বাবু রয়েছেন, বাইরে থেকে 2জন বিশিষ্ট চিকিৎসক আমাদের সঙ্গে ছিলেন, ডক্টর আশিস দাস এবং ডক্টর সংযুক্তা দত্ত। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় আমাদের সঙ্গে থাকার জন্য, দেওয়ার জন্য। আর শেষ করার আগে আপনাদের আরেকবার মনে করিয়ে দিই, এই সময়ে এই অনুষ্ঠানটি আমরা রাত 8টা থেকে 9টা এতদিন আপনাদের সামনে রাখতাম। আগামীকাল থেকে তার একটা সময়ের পরিবর্তন হচ্ছে। আগামীকাল থেকে এই সময়ে এনকেটিভি বাংলায় দেখুন রাত 9টা থেকে। আজ এই পর্যন্তই। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গ দেওয়ার জন্য। আপনারা দেখছেন এনকেটিভি বাংলা।